নভেম্বরের রাজনীতিতে নতুন সমীকরণ চলছে প্রার্থিতা, জোট আর সমঝোতার হিসেব নিকাশ। ভাঙছে ভোটের মাঠে টাকার খেলার পুরনো রীতি, ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত খরচ করতে পারবেন প্রার্থী। কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন নিহত, আহত আরো 2 জন, জানা যায়নি পরিচয়। তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প। এবং বোর্ডে পদত্যাগপত্র জমা, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। নভেম্বরের হাওয়া বইছে রাজনীতির মাঠে, প্রার্থিতা প্রতীক আর জোটের হিসেব নিকাশে সরগরম দেশ। বিএনপি থেকে জামায়াত, নবনিবন্ধিত এনসিপি সব দলই এখন নির্বাচনী সমীকরণে ব্যস্ত। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, সমঝোতার গুঞ্জন আর আসন বন্টনের কূটকৌশল সব মিলিয়ে জমে উঠেছে রাজনীতি। চায়ের দোকান থেকে দলীয় কার্যালয়, সবখানেই এখন আলোচনায় এক প্রশ্ন: কে আসছে ক্ষমতায় আর কাদের জোটে মিলবে জয়? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। জামায়াতের আমিরও বলছেন যথাসময়ে 300 আসনে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী। শাপলা না শাপলাকলি, সেই দ্বন্দ্ব মিটিয়ে এনসিপিও এখন নিবন্ধিত দল। সব মিলিয়ে জমে উঠেছে নভেম্বরের রাজনীতি। পাড়া মহলার অলিগলি থেকে চায়ের দোকান, সব জায়গায় এখন আলাপে আলোচনায় তর্কে বিতর্কের রাজনীতি। কোন দল ক্ষমতায় আসবে, কে হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী, এই চলছে জোর হিসেব নিকেশ। দলগুলো এখন হিসাব করছেন সমঝোতা আর জোটের। বিএনপি 300 আসনের মধ্যে 237 আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও 63 আসনে কারো নাম না থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এই আসনগুলো কি জোটের শরিক ও যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য খালি রাখা হয়েছে, নাকি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি? বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন সব আসন জোটের জন্য নয়, অনেক আসনে দলের একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। একই সঙ্গে শরিকদের সর্বোচ্চ মূল্যায়নের আশ্বাসও দিয়েছেন তারা। জোট নয়, সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও সাফ জানিয়েছেন এই নেতা। শাপলা না শাপলাকলি, সেই দ্বন্দ্ব মিটিয়ে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। নিবন্ধন পাওয়ার পর দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসন্ন নির্বাচনে 300 আসনে শাপলাকলি প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে যারা নতুন করে রাজনীতি করতে চান তাদেরকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে শোনা যাচ্ছে এনসিপির জন্য 8 থেকে 10টি আসন ছাড়তে পারে বিএনপি। এনসিপির সঙ্গে যদি জোট চূড়ান্ত হয়, অন্তত 8 থেকে 10টি আসন তাদের জন্য বরাদ্দ হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। রাজনীতির মাঠে নভেম্বরের হাওয়ায় প্রার্থিতা, প্রতীক আর জোটের হিসাব নিকাশে সরগরম দেশ। বিএনপি থেকে জামায়াত, নবনিবন্ধিত এনসিপি সব দলই এখন নির্বাচনী সমীকরণে ব্যস্ত। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, সমঝোতার গুঞ্জন আর আসন বন্টনের কূটকৌশলে প্রশ্ন উঠছে আর কাদের জোটে মিলবে জয়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। নভেম্বরের রাজনীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে বিএনপি প্রার্থী তালিকায় 63টি আসন কিন্তু ফাঁকা রয়েছে। এই ফাঁকা রাখার পেছনের কারণটা কি? এটা কোনো রাজনৈতিক জোট রাজনৈতিক কৌশল, নাকি এর পিছনে অভ্যন্তরীণ দলীয় কোনো দ্বন্দ্ব রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 2 দিন আগে বিএনপির যে সাংগঠনিক যে কমিটি আছে, সেই কমিটির বৈঠক শেষে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে
এবং এই 237টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং 63টি আসন কিন্তু খালি রয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে বিএনপি কেন এই 63টি আসন খালি রাখলো, অর্থাৎ এই আসনগুলোতে কেন প্রার্থীতা দিল না। আপনাকে আগে বলে রাখি যে এই যে প্রার্থী তালিকা এটা কিন্তু চূড়ান্ত নয়, বলা হয়েছে এটা সম্ভাব্য প্রার্থী তালিকা। তো দেখবেন যে মানে এই সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে গতকালকে কিন্তু মাদারীপুর 1 আসনের যে প্রার্থী সম্ভাব্য প্রার্থী ছিলেন তার যে তালিকা থেকে নামটা বাদ দেওয়া হয়েছে, অনিবার্য কারণবশত এই বাদ দেওয়া হয়েছে এবং এটা উল্লেখ করা হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে এই 63টি আসনে বিএনপি কেন প্রার্থী দিল না। দেখেন জাতীয় রাজনীতিতে জোট, একজোটে নির্বাচন, কয়েকটা দল একসাথে হয়ে নির্বাচন, এই ধরনের নানা সমীকরণ থাকে। সেই সমীকরণকে কেন্দ্র করে একভাবে যেমন কিছু আসন কিছু দল ফাঁকা রাখে যে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। আরেকটা বিষয় হলো যে আপনি দেখেছেন যে এই সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকে দেশের বিভিন্ন জেলায় কিন্তু কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। হয়তো এক জেলাতে বা এক আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে বিএনপির, সেক্ষেত্রে হয়তোবা আপনারা জানেন যে বিএনপির যে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এখনো লন্ডন রয়েছেন, তো ভার্চুয়ালি দলীয় বৈঠকগুলোতে উনি অংশ নিচ্ছেন, কিন্তু সরাসরি তো আসলে দলের নেতাদের সাথে কথা বলা ভার্চুয়ালি হয়তো করছেন, কিন্তু ফিল্ডে এসে সরাসরি বৈঠক করা আর ভার্চুয়ালি করা কিন্তু এক না। কিছু কিছু আসন হয়তো এরকম আছে যে আসনগুলোতে আসলে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। বিএনপির যে সাংগঠনিক টিম বা এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে টিম কাজ করছে, যে সাংগঠনিক কমিটি, তারা হয়তো বা এটা একদম ফিক্সড বা ডিসাইড করতে পারে না যে আসলে কাকে মনোনয়ন দেওয়া হবে এই আসন থেকে। তো এখানে দুইটা ইঙ্গিত, একটা হলো যে আপনার একাধিক যোগ্য প্রার্থী থাকা, তাদের মধ্যে থেকে কাকে দিবে এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হওয়া যে আসলে কাকে মনোনয়ন দেওয়া হবে, যেহেতু জাতীয় নির্বাচন একটা ইস্যু, একটা বিষয়। আরেকটা বিষয় হলো জোটের রাজনীতি। বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে যে কোন কোন দলের সাথে জোট করবে এই ধরনের কোনো কথা এখনো কিন্তু বলে নাই, বা এই ধরনের ঘোষণাও কিন্তু কোনো দলের পক্ষ থেকে বলা হয়নি। তো এখন অপেক্ষা করতে হবে যে যেহেতু নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয় নাই, তো যখন এই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে আনুষ্ঠানিকভাবে, যাচাই বাছাই চলবে, বা দল যেহেতু দলীয় মনোনয়ন নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে দলীয় পক্ষ থেকে চিঠি দিতে হয় যে আমি কোন আসনে দলের কেন্দ্র থেকে যে আমি কোন আসনে কাকে আমার দলীয় প্রার্থী করতেছি, সেই প্রার্থী আবার সেই দলের নিজস্ব প্রতীক পাবে। তো এই জন্য আসলে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। জোট তো অবশ্যই করবে বিএনপি, যেহেতু জোটের রাজনীতি জাতীয় নির্বাচনের আগে সব দলই কোনো না কোনোভাবে একাধিক দলের সাথে মিলে একটা জোট গঠন করে। যেহেতু বিএনপি বড় একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল, এখন অন্য যে ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে তার হয়তো কিছু দলের সাথে বিএনপি জোট করবে এবং এই জোট করার কারণে আপনার কিছু কিছু আসন বিএনপি ফাঁকা রেখেছে। আপনি দেখবেন যে নুরুল হক নূরের যে আসন, সেই আসনটা কিন্তু বিএনপি ফাঁকা রেখেছে, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি। এরকম আরো কিছু আসন ফাঁকা রয়েছে। আবার আপনি দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন ফাঁকা রয়েছে। ওখানে আমরা জানতে পেরেছি যে হেফাজত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা যিনি ওই আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন, বা কথা কাজে তিনি তার ওইভাবে অভিপ্রায় করেছেন বা ওইভাবে কাজ করছেন এলাকাতে। তো এরকম কিছু দল, শুধুমাত্র যে গণ অধিকার পরিষদ বিষয়টা এরকম না, আরো অনেক রাজনৈতিক দলের যেসব নেতারা বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করবেন সম্ভাব্য, সেই জায়গা থেকে মূলত আসনগুলো ফাঁকা রয়েছে। সে আসনে আসলে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়নি। কারণ বিএনপি কাদের সাথে জোট করবে, এমন হতে পারে যে 63টি এর মধ্যে হয়তো বা 40টা তারা জোটে দিল, বাকি 23টা আসন আবার বিএনপি নেতাদের দিল, মানে এরকম হইতে পারে। এখনো শেষ না, মানে এটা প্রক্রিয়া আগাচ্ছে আর কি, এতটুকুই। এবং একটা গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে যে নব নিবন্ধিত এনসিপির সঙ্গে বিএনপির একটা জোট হতে পারে, এবং এটাও কিন্তু শোনা যাচ্ছে যে এনসিপিকে 8 থেকে 10টি আসন তারা ছেড়ে দিতে পারে। এটা সম্ভাবনা কতটা? এবং এই যে আপনি যেমনটি বলছিলেন যে নূরের আসনটিও ফাঁকা রয়েছে, আসলে হিসেব নিকাশটা কি হচ্ছে এখানে? আপনাকে ধন্যবাদ। আপনি এক জটিল প্রশ্ন করেছেন আসলে এই বর্তমান রাজনৈতিক সমীকরণে। সেটা হলো এনসিপি তো গণঅভ্যুত্থানের পরে বা 5 আগস্টের পরে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তাদের দ্বারা এনসিপি গঠিত হয়েছে, এবং গত বছরের এই ফেব্রুয়ারিতে 2025 সালের ফেব্রুয়ারিতে কিন্তু এনসিপির গঠন হয়, এবং মার্চ মাসে যে তারা নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। আপনি জানেন যে গতকালকে ফাইনালি এনসিপি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে, এবং আপনি জানেন যে এনসিপির যে প্রতীকটা ছিল, প্রতীক পেয়েছে তারা শাপলাকলি, তার দীর্ঘদিন ধরে শাপলা চেয়ে আসছিল। এই নিয়ে নির্বাচন কমিশনের সাথে তাদের একাধিক বার্গেনিং হয়েছে, আলোচনা হয়েছে, তারা নির্বাচন কমিশনকে বিভিন্ন ধরনের অভিযুক্ত করেছে বিভিন্ন অভিযোগে। তো তার প্রেক্ষিতে সবকিছুর চড়াই উতরাই পার হয়ে গতকালকে এনসিপি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে এবং শাপলাকলিতে পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এনসিপি আসলে জোট করবে কিনা বা বিএনপির সাথে জোট করবে কিনা, আপনি একটা প্রশ্ন করেছেন।
আসলে মানে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এখন এমন হয়ে গেছে সত্যি কথা বলতে, যে রাজনীতি হয়ে গেছে রাজনৈতিক নেতারা মুখে এক কথা বলে কিন্তু কাজ করে আরেকটা। ধরেন আপনার মুখে এক ধরনের কথা বলতেছে, এটা বলা শেষ হয়ে যে ভিতরে যে কি কাজ করতেছে বা গোপন কত বৈঠক চলছে রাজনীতি, কৌশলগত কিছু কাজ থাকে, কৌশলগত কাজ থাকে, আমি তারা প্রকাশ্যে আনে না। আমি ওটাই বলছি যে মুখে একটা বলে আর ভিতরে তারা বৈঠক, গোপন বৈঠকে আরেকটি কাজ করে। এটা তাদের অবশ্যই রাজনৈতিক কৌশলগত অবস্থান। এখন আপনি আসেন যে বিএনপির সাথে এনসিপির জোট হবে কিনা। দেখেন গতকালকে যখন এনসিপি নিবন্ধন পেল, নিবন্ধনের পরবর্তীতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং এই ভিডিও বার্তায় তিনি বলেছেন যে এনসিপি 300 আসনে প্রার্থী দিবে, 300 আসনে প্রার্থী দিবে, শাপলাকলিতেই 300 আসনে প্রার্থী দিবে। এটা হলো গতকালকের স্টেটমেন্ট, গতকালকে বলেছে। তার 2 দিন আগেও প্রেস কনফারেন্সে বলেছে যে আমরা 300 আসনে প্রার্থী দেবো ইনশাল্লাহ। মানে তারা 300 আসনের প্রার্থী নিয়ে আগাচ্ছে। আমি যেহেতু এনসিপি নিয়ে কাজ করি, আমি গতকালকেও এনসিপির কয়েকজন শীর্ষ নেতার সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এনসিপি এখন পর্যন্ত 167 থেকে 70টার মতো আসনে তাদের কারা কারা প্রার্থী হবে এই জরিপের কাজ বা এই যে প্রার্থী নিশ্চিতের যে কাজটা, প্রার্থী বা যাচাই বাছাই কাজ, এটি তারা শেষ করেছে এবং তারা বলছে তার 300 আসন নিয়ে আগাচ্ছে। তাহলে আপনি বলতে পারেন যে এনসিপি যদি 300 আসনের প্রার্থী দেয় তাহলে বিএনপির সাথে জোট হওয়ার গুঞ্জনটা কতটুকু বা বিএনপির সাথে কিভাবে জোট হবে। এখানে আবার আপনাকে আমি আরেকটা সমীকরণ দেখাই। এনসিপি থেকে যারা নির্বাচন করবে, এনসিপি শীর্ষ নেতৃত্ব তো করবে। এনসিপি ধরেন 300 আসনে যদি 300 প্রার্থী থাকে, 300 জনকে কিছু কিন্তু লোকজন ভালো চিনে না বা তাদের এরকম পপুলারিটি নেই বা মিডিয়াতে তারা ওইভাবে আসে না। তাহলে এনসিপি যদি নির্বাচন করে, এনসিপির কারা কারা নির্বাচন করবে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন, সদস্য হিসেবে আক্তার হোসেন নির্বাচন করবেন, বা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যারা রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, শারজিল সালাম, তারা নির্বাচন করবেন, ডাক্তার তাসলিম যারা নির্বাচন করবেন। এখন প্রশ্ন হলো বিএনপির সাথে কিভাবে জোট হবে? নাহিদ ইসলাম ঢাকা 11 থেকে নির্বাচনী প্রচারণা চালানোর বা তার আসন, এটা তার সে এই অঞ্চলের ভোটার, বাড্ডা রামপুরা যে ঢাকা 11 আসন, এই আসনের সে ভোটার, তার ফ্যামিলি এবং সে এই অঞ্চলে কাজ করেছে, এই অঞ্চলে নির্বাচন করার। কিন্তু বিএনপি গত 2 দিন আগে যে সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছে তার মধ্যে কিন্তু ঢাকা 11 আসনে বিএনপির একজন মনোনীত প্রার্থী বিএনপি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এরপরে আসেন আপনার শারজিল আলমের দিকে। শারজিল আলম পঞ্চগড় 1 থেকে নির্বাচন করবেন, যদিও দল থেকে এখনো ঘোষণা করে নাই, কিন্তু তার নির্বাচনী আসন এটা। সে তার এলাকায় দীর্ঘদিন ধরে, মানে এই দল গঠনের পর থেকে পঞ্চগড় 1 আসনে সে তার জনসংযোগ কার্যক্রম পরিচালনা করছে। এখন সে পঞ্চগড় থেকে তো ঢাকায় এসে নির্বাচন করবে না, পঞ্চগড় 1 থেকে করবে। সেই পঞ্চগড় 1 আসনে কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছে। এনসিপির আব্দুল হান্নান মাসুদ, সে নোয়াখালী 6 আসন থেকে নির্বাচন করবে এবং সে নোয়াখালী 6 আসনে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে জনসংযোগ করেছে। আমরা খবরে দেখেছি, ফেসবুকে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সে ওই অঞ্চলে মানুষের, যেহেতু দ্বীপাঞ্চল, ওই অঞ্চলে মানুষের চলাচলের জন্য সে ফেরির ব্যবস্থা পর্যন্ত করেছে মন্ত্রণালয়ের কথা বলে এবং লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে যে আমার অঞ্চলের মানুষ অবহেলিত। মানে এগুলো তো রাজনৈতিক কৌশল, ভোটের কৌশল এবং নির্বাচনে যাওয়ার জন্য তো মূলত এই ধরনের প্রচারণা মানুষ চালিয়ে থাকে। সে নোয়াখালী 6 আসনে কিন্তু প্রার্থী দিয়েছে। আপনি হাসনাত আব্দুল্লাহ জায়গায় আসেন, কুমিল্লা 4 আসন থেকে হাসনাত আব্দুল্লাহ জনসংযোগ করে আসছে দীর্ঘদিন ধরে, একাধিক সভা সমাবেশ, সেমিনার, অনেক কিছু করছে এবং বিভিন্ন প্রোগ্রামে ঈদের সময়, ঈদের আগে পরে, মানে একজন রাজনৈতিক নেতা তার নির্বাচনী আসনে যেভাবে জনসংযোগ করার কথা, হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই কুমিল্লা 4 আসনে এতদিন ধরে জনসংযোগ করে আসছেন। এখন কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী দিয়েছে। তাসনিম যারা ঢাকা 17 আসনে নির্বাচনে একটা গুঞ্জন রয়েছিল, সেই আসনেও কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছে। এখন তাহলে আপনি আসেন যে এই মানে এনসিপির যারা হেভিওয়েট প্রার্থী বলা হয়, যাদেরকে শীর্ষ নেতা বলা হয়, তাদের আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে, তাহলে জোট হবে কি করে? এই প্রশ্নটা আসলে সবার মনে, যে বিএনপির সাথে তাহলে এনসিপির জোট কিভাবে হচ্ছে? কারণ নাহিদ ইসলাম তো আর অন্য অঞ্চলে যে নির্বাচন করতে পারেন, সাংবিধানিক নির্বাচন কমিশনের যে আইন, সে আইন অনুযায়ী মানে বাংলাদেশের নাগরিক হলে, বাংলাদেশের ভোটার হলে সে যে কোনো আসনে নির্বাচন করতে পারবে। কিন্তু এতদিন ধরে সে যে আসনে কাজ করে আসতেছে, এতদিন ধরে যে আসনে সে নির্বাচনের প্রচারণা চালিয়ে আসতেছে, সেই আসন বাদ দিয়ে কি আরেকজন অন্য আসনে যে নির্বাচন করবে? হাসনাত আব্দুল্লাহ বা শারজিল ওই কুমিল্লা বা পঞ্চগড় থেকে এসে তো ঢাকায় এসে নির্বাচন করবে না। এখন সেই আসনগুলোতে যদি বিএনপি প্রার্থী দিয়ে দিচ্ছে অলরেডি, এখন তাহলে কিভাবে নির্বাচনে জোট হবে? আসলে নির্বাচনের, আপনাকে প্রথম যে কথাটি বলছিলাম, রাজনীতিবিদরা মুখে এক কথা বলে, আবার ভিতরে কিন্তু কৌশলগত দিক থেকে তারা অন্যভাবে কাজ করে। এখন পর্যন্ত যেটা গুঞ্জন এবং এনসিপির সংশ্লিষ্ট সূত্র এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবং আমি ব্যক্তিগতভাবে জেনেছি যে এনসিপি বিএনপির সাথে জোট করার জন্য এখন আলোচনা চালিয়ে যাচ্ছে।
আমি এনসিপির এক নেতাকে প্রশ্ন করেছিলাম যে বিএনপির সাথে জোট হওয়ার সম্ভাবনা কতটুকু। উনি বলেছেন যে এনসিপির সাথে মানে বিএনপির সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো বললাম আলোচনার অগ্রগতি কতটুকু। উনি আমাকে বললেন যে আলোচনার অগ্রগতি খুব ভালোভাবে আলোচনা চলছে এবং সেই আলোচনাটা খুব দ্রুত গতিতে আগাচ্ছে, বারবার আলোচনা চলছে একাধিকবার। এখন আজকে যেটি গণমাধ্যমের খবর, সেই খবর এসেছে বিএনপি 8 থেকে 10টি আসন হয়তো ছেড়ে দিতে পারেন। এখন যদি কৌশলগত কারণে বিএনপির সাথে এনসিপির জোট হয়, তাহলে মানে আমি যে ফিগারগুলো বললাম বা যে নেতৃত্বের কথাগুলো বললাম যে শীর্ষ নেতারা, তারা কিন্তু এনসিপির পক্ষ থেকে নির্বাচন করবেন এবং তারা নির্বাচন করলে বিএনপি যে কৌশলগত কারণে যদি তাদের একসাথে জোট হয়, তাহলে হয়তোবা বিএনপি দলীয় সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। তারপর আমরা আগাম বলে রাখছি হয়তোবা এনসিপি নেতাদের যে 8 থেকে 10টি যে শীর্ষ নেতারা রয়েছে, তাদের যে 8 থেকে 10টি আসন, এই আসনে তারা নির্বাচনের যে প্রার্থিতা ঘোষণা করে, তারা হয়তোবা এখান থেকে সরে আসতে পারে, এসে হয়তোবা এই প্রার্থী মানে ওই আসনগুলো এনসিপিকে ছেড়ে দিতে পারে যদি রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক জোট হয়। আর যদি রাজনৈতিক জোট না হয়, সেক্ষেত্রে তো ভিন্ন বিষয়, এনসিপি নিজেদের মতো করে নির্বাচন করবে। এখন আপনাকে মানে এর সাথে আরেকটা বিষয় যুক্ত করে রাখি যে প্রথমে যখন এনসিপি গঠন করা হয়েছিল বা এনসিপি যখন গঠিত হয়েছিল, সেই সময় বাজারে একটি খুব মার্কেটে একটি খবর ছড়িয়েছিল যে এনসিপির সাথে জামায়াতের একটা জোট হবে, কিন্তু সেই সম্ভাবনা আসলে দলীয় নেতারা একদমই নাকচ করে দিয়েছেন। তারা বলেছেন যে জামায়াতের সাথে, বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে আপাতত এনসিপির জোট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবং আপনি জানেন যে কিছুদিন আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সংবাদ সম্মেলনে কিন্তু এনসিপির অনেক নেতা এই বিষয়ে কথা বলেছেন, জামাতের সাথে, জামাতের রাজনীতি নিয়ে তাদের সাথে যে কনফ্লিক্টের বিষয়গুলো। তো সেখানে সেই ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম একদম স্পষ্ট করেছেন, আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনৈতিক 30টা রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে বৈঠক চলে আসতেছিল, একাধিক ধাপে ধাপে বৈঠক চলছিল এবং সেই বৈঠকের এক পর্যায়ে কিন্তু একটা দাবি আসছিল যে নির্বাচন হবে আপনার পিআর পদ্ধতিতে, নির্বাচন। এবং এনসিপি শুরু থেকে এনসিপি যেটা বলছে যে এনসিপি শুরু থেকে চেয়েছিল যে উচ্চকক্ষে পিআর, অর্থাৎ এখন তো সংসদ এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশ জাতীয় সংসদ। তো ঐক্যমত্য কমিশনের সুপারিশে আপনার যে জুলাই সনদ, সেখানে আপনার সংসদের প্রস্তাবনা করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংখ্যা, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এনসিপি চাচ্ছিল যে উচ্চকক্ষে পিআর পদ্ধতি থাকুক। এনসিপির আহ্বায়ক ওই ফেসবুক পোস্টে বলেছেন যে জামাত আসলে যে খুব কৌশলগতভাবেই এই এনসিপির যে উচ্চকক্ষে পিআর দাবি, সেই দাবিটাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করে, কথাটা এভাবেই বলেছেন যে কুক্ষিগত করে জামাত আসলে 2 কক্ষেই পিআর, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে পিআরের যে ইয়েটা তুলেছেন, দাবিটা তুলেছেন, এটা আসলে রাজনৈতিক ভণ্ডামি বা এই টাইপের কথাবার্তা অনেক কিছু বলেছেন। মানে মূল মেসেজটা হচ্ছে আসলে জামাতের সাথে এনসিপির যে দূরত্ব বা জামাতের সাথে যে দূরত্ব স্পষ্ট হয়েছে, সেটি এখনো মানে এখন পুরোপুরি স্পষ্ট। এবং এনসিপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে অন্তত মানে বিএনপির সাথে জোট হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে এনসিপির জোট হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এখানে আমি একটু বলতে চাই যে শাপলা এবং শাপলা কলি নিয়ে একটা দ্বন্দ্ব তো ছিলই এনসিপির মধ্যে, এবং এই সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে তারা গতকাল নিবন্ধন পেয়েছেন। কি মনে হয় নতুন ভোট ব্যাংক কি গঠন করতে পারবে দলটি, নাকি বড় দলের ছায়াতেই তাদের প্রভাব সীমাবদ্ধ থাকবে? দেখেন এখন এখানে কয়েকটা বিষয় আছে, এনসিপি একদম তারুণ্য নির্ভর নতুন দল। এখন আপনার এনসিপির যেই নেতৃত্বগুলা রয়েছে, মানে শীর্ষ নেতৃত্ব, এখন জাতীয় সংসদ নির্বাচনে তো আপনার 300টা আসন। এখন এনসিপির সর্বোচ্চ এরকম 10 জন নেতা আছেন শীর্ষ পর্যায়ে, যাদের আপনি দেখবেন যে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফেসবুক ফলোয়ার, যাদেরকে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনুসরণ করে, যারা একটা বক্তব্য দিলে ভাইরাল হয়। এখন এনসিপির একটা নেতা ঢাকার কোনো একটা আসনের বা আপনার ঢাকার পাশের বা বাংলাদেশের যে কোনো একটা আসনের একজন নেতা, তার পপুলারিটি আছে সারা দেশে। বিষয়টা বুঝতে পারছেন? মানে এনসিপির কোন একটা নেতা বা এনসিপির আহ্বায়কের পপুলারিটি আছে সারা দেশে, সারা দেশ এবং বিদেশের মানুষ তাকে ফেসবুকে ফলো করে এবং তার ফেসবুক স্ট্যাটাস দিলে কয়েক মিনিটে হলো কয়েক হাজার রিঅ্যাক্ট পড়ে যায়, তাকে সবাই অনুসরণ করে বা তার কথার সাথে সহমত পোষণ করে ফেসবুক কমেন্টসে এসে, বা তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে বাংলাদেশের জনগণ। এখন কথা হলো যে সে যে আসনে নির্বাচন করবেন, ওই আসনে সব মানুষ তো তার ভোট ব্যাংক না। এখন দেখা যায় যে কেউ একজন ঢাকা থেকে নির্বাচন করবেন, বরিশালের 20,000 মানুষ তাকে পছন্দ করে, আপনার কুমিল্লার দেখা গেল যে 2 লাখ মানুষ তাকে পছন্দ করে। এখন তারা তো ঢাকায় এসে ভোট দিতে পারতেছে না। এখন বিষয়টা হলো যে এনসিপির যে এই আপনি বলছেন যে ভোট ব্যাংক কতটা বাড়াতে পারবে, বাংলাদেশের
আমরা সবসময় একটা কথা বলে থাকি যে বাংলাদেশের যে ভোটার আছে, তরুণ ভোটার বা যুবক যে বা ভোটার রয়েছে, বৃদ্ধ ভোটার রয়েছে বাংলাদেশে অনেক, এবং এই বাংলাদেশের আমাদের মেন্টালিটিকে আমরা নতুন কিছু খুব সহজে গ্রহণ করতে পারি না। বাংলাদেশের মানুষের মেন্টালিটি এরকম। তো এটার কারণে এনসিপির এই শীর্ষ নেতারা তো 8-10 জন নেতা আমি বুঝলাম যে খুব তাদের সারা বাংলাদেশের মানুষজন চেনে, তাদের নিজস্ব আসনের মানুষ চিনে, তারা তাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারতেছে, ভোট চাইতে পারতেছে। এখন এনসিপির অন্য যে নেতারা তারা যদি সত্যি 300 আসনে প্রার্থী দিয়ে দেয়, তো অন্য মানে প্রত্যন্ত অঞ্চলের একজন প্রার্থী তাকে দেখা যায় যে জেলার খুব বেশি একটা মানুষ চিনে না, এবং যাকে নাই চিনে তাকে কিভাবে লোকজন ভোট দিবে, এইটা একটা কিন্তু প্রশ্ন বিভিন্ন জায়গায় ঘুরছে। তো এটা আসলে একটু মানে এনসিপির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাদের একটু জনপ্রিয়তা আছে, তাদের ভালো করার সুযোগ আছে ভবিষ্যতে। এখন রাজনীতি তারা এখন একটু অনভিজ্ঞ এই কারণে যে তাদের বয়স কম একটা বিষয়, এবং অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। দ্বিতীয়ত হলো যে রাজনীতিতে এই যে বয়স্ক মানুষের যে অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রত্যেকটা দলের একটা উপদেষ্টা পরিষদ থাকে। এনসিপি এই তাদের রাজনৈতিক দলের যে উপদেষ্টা পরিষদ সেটি গঠন করার একটা উদ্যোগ নিয়েছিল, এবং এখন পর্যন্ত সেটা গঠন করতে পারেনি, মানে কোন একটা কারণে হয়তো বা তারা সেই কাজটা এখনো শেষ করতে পারেনি। তো উপদেষ্টা পরিষদ থাকলে হয় কি, মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এক হয়ে একটা দলের উপদেষ্টা পরিষদে কাজ করে, এবং তারা সেই দলের ওয়েল উইশার হয়, ভালো মন্দ বুদ্ধি বা তাদের বিচক্ষণতা বা পলিসি মেকিং এর যে জায়গাটা, সেই জায়গা থেকে যে দলকে তারা সাপোর্ট করতে পারে। কিন্তু এনসিপি সেটাও এখনো হয়ে ওঠেনি। হয়তো তাদের পার্সোনাল কিছু লোকজন আছে বুদ্ধিজীবী বা অন্যান্য মানুষ, তাদের কাছ থেকে তারা পরামর্শ নিয়ে থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন বিষয়টা হলো যে এনসিপি আসলে সারা দেশের মানুষের কাছে, মানে এই এনসিপির 8-10 জন যে নেতা, শীর্ষ নেতা, তাদেরকে তো সবাই চেনে। আপনি জানেন যে এনসিপি নেত্রী তাসনিম যারা, উনি কিন্তু আপনি এই রাজনীতিতে আসার আগেই কিন্তু ওনার কয়েক মিলিয়ন ফলোয়ার, এবং উনি ছোট ছোট ভিডিও বানাতেন ফেসবুকে, ওইগুলো আপলোড দিতেন, ইউটিউবে আপলোড দিতেন, হেলথ নিয়ে, মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করতেন, তার আগে থেকে অনেক অনুসারী। এখন তার জনপ্রিয়তা বা প্রত্যন্ত অঞ্চলের আরেকটা সংসদীয় আসনে আরেকজন এনসিপি নেতার জনপ্রিয়তা তো একরকম হবে না, এটা কখনোই সম্ভব না। এখন বিষয়টা হলো যে এই যদি 300 আসনে প্রার্থী দিয়ে দেয়, জনগণের কাছে অপরিচিত মুখে নতুন করে কতটা পৌঁছাতে পারবে, সেটি একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। একদমই তাই। এবং আমি এখানে একটু বলতে চাই যে জামায়াত কিন্তু বলেছে জোট নয় সমঝোতা, এই ব্যাপারটা আসলে কি, এবং আপনার কি মনে হয় সম্ভাবনা দলগুলোর সঙ্গে এই সমঝোতা কি স্থায়ী হবে? আপনার এখন যেটা রাজনৈতিক পারসেপশন, যেটা এখনকার পরিস্থিতিতে, এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো নির্বাচন অংশ নিতে পারতেছে না। আওয়ামী লীগের আপনার রাজনৈতিক দল হিসেবে তার কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করেছে, মার্কাও নাই নৌকা। এখন বাংলাদেশের শীর্ষ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আছে, জামাত, এনসিপি, এর পরবর্তীতে আপনি যে রাজনৈতিক দলগুলো মানে ধরেন, রাজনৈতিক দল নিবন্ধন তো 50টির মতো। এখন 50টি রাজনৈতিক দলের জনগণের যেই গ্রহণযোগ্যতা বা তাদের যে ভোট ব্যাংক বলেন, তাদের যে জনসমর্থন বলেন, সবগুলোতে একরকম না। কয়েকটি রাজনৈতিক দলের জনসমর্থন খুব হাইলি, মানে খুব ভালোভাবে তারা জনগণকে রিচ করতে পেরেছে। এখন বিষয়টা হলো যে জামাত বলছে যে আপনি যে বলেন যে মানে তারা জোট নাই, সমঝোতা করবেন। এখন এইখানে একটা ইঙ্গিত আছে, ইঙ্গিতটা হলো আপনি মানে আমি আগে যেটা আলোচনা করলাম যে বিএনপির সাথে এনসিপির জোট হতে পারে। এখন আপনি জানেন বিএনপির সাথে যদি এনসিপির জোটে এনসিপি নির্বাচন করে, তাহলে বিরোধী দল কে হবে? এখন জামাত যদি একসাথে জোট করলে থেকে বিরোধী দল হতে পারছে না, তখন সংসদ আবার উল্টাপাল্টা হয়ে যাবে, তখন আবার এটা আবার গ্রহণযোগ্যতা হারাবে যে সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে সংসদটাকে নিচ্ছে, এটা কোনো নির্বাচন না। এখন শক্তিশালী একটা বিরোধী পক্ষ তো থাকতে হবে নির্বাচনে, যেটা থাকার জন্য জামাত বলছে যে জোট নয়, আমরা সমঝোতা করবো। এখন রাজনৈতিক সমঝোতা বিভিন্নভাবে হতে পারে। রাজনৈতিক সমঝোতার আপনার একটা উদাহরণ যদি আমি মানে একটু বলতে চাই, যেমন এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে বিএনপি যে খালেদা জিয়ার 3টা আসনে খালেদা জিয়া নির্বাচন করবেন, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উনি, তো 3টা আসনে নির্বাচন করবেন। এনসিপি বলছে যে 3টা আসনে আমরা প্রার্থী দিব না। ওনার বিভিন্ন দিক বলেছে যে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বাংলাদেশে তার লড়াই সংগ্রামের ইতিহাস অনেক দীর্ঘ, যার কারণে তার প্রতি সম্মান রেখে আমরা এই বেগম খালেদা জিয়া যে 3টি আসনে নির্বাচন করবেন, আমরা ওই এনসিপির পক্ষ থেকে ওই 3টি আসনে প্রার্থী দিবে না। এটি কিন্তু জোট না, এখনো জোটের আলোচনা না, এটি কিন্তু একটা মানে রাজনৈতিক আপনি বলেন যে একটা সমঝোতার মতোই, যে না আমি ওইখানে আমি দিচ্ছি না প্রার্থী, এটা একটা বিষয়। এখন জামাত যদি অন্যান্য ইসলামিক দলগুলোর নিয়ে জোট করে, এদিকে যদি বিএনপি
যদি আপনার এনসিপি সহ গণ অধিকার পরিষদ যদি একটা জোট হয়, মানে এরকম যেটা গুঞ্জন আছে এখনো, যদি এরকম জোট হয় তাহলে তো মানে একাধিক জোট হয়ে গেল, একটা রাজনৈতিক সমঝোতা হয়ে গেল, মানে বিষয়টা এটাই আলটিমেটলি। এবং আমাদের আসলে আলোচনার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো, নভেম্বরের এই রাজনৈতিক সমীকরণ কি গণতন্ত্রের নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলছে, নাকি পুরনো অচল অবস্থারই পুনরাবৃত্তি ঘটবে? কি মনে হয় আপনার? দেখুন, এটা নিয়ে আসলে কথা বলা খুবই টাফ এই জন্য বলছি যে আপনি মানে গণতন্ত্র মানে 100% গণতন্ত্র বিশ্বের কোন দেশে আসে আমার জানা নেই আসলে। মানে এক এক দেশের মানে এক এক রকমের, বিশ্বের অনেক দেশে আছে, ইউরোপে আছে, আমরা সেখান থেকে বা ওই দেশগুলো থেকে অনুপ্রাণিত হয়। এখন বড় একটা প্রশ্ন হলো যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এর মধ্যে একটা রাজনৈতিক দল কিন্তু জাতীয় পার্টি। এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে কিন্তু মানে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি নির্বাচন করেছে, মানে বিষয়গুলো এরকম ছিল যে আওয়ামী লীগের প্রতীকে জাতীয় পার্টি নির্বাচন করেছে। সংসদ গঠনের পরে দেখা যায় যে মানে লাস্ট যেটা জাতীয় পার্টি বিরোধী দল হয়েছে। এখন প্রশ্ন হলো যে এনসিপি সহ গণ অধিকার পরিষদ এবং কয়েকটা রাজনৈতিক দল, ইসলামিক দলগুলো কিছু আছে, তারা বলছে যে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে পারবে না, জাতীয় পার্টি কার্যালয়ের ভাঙচুর মতো ঘটনা ঘটেছে। আপনি দেখবেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আহত হয়েছিলেন। তো এই যে রাজনৈতিক ঘটনা প্রভাব বা এই যে ঘটনাগুলো ঘটেছে, এর ফলাফল হলো যে জাতীয় পার্টিকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা সরকার তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে কিনা, এটির প্রশ্ন একটা আছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমি বিভিন্ন টেলিভিশনের টক শোতে দেখে থাকি, অনেকে লেখালেখিও করেন এই বিষয়ে, যে এর আওয়ামী লীগকে তো আপনি নিষিদ্ধ করলেন, মানে সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এখন আওয়ামী লীগ তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সরাসরি আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আওয়ামী লীগের যে জনসমর্থন, গ্রামের একজন মানুষ আওয়ামী লীগ ভক্ত থাকতেই পারে, মানে সে রাজনৈতিক মতাদর্শ, এটা তার সাংবিধানিক অধিকার, সে কোন রাজনীতি করবে, কোন রাজনৈতিক মতাদর্শ উজ্জীবিত হবে, এটা তার ব্যক্তিগতভাবে সে ডিসিশন নিতে পারে। এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগের তো একটা বড় জনসমর্থন আছে, এখন তারা আসলে কাকে ভোট দিবেন? মানে যদি তাদের পছন্দের প্রার্থী না থাকে বা তাদের দল যদি নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে তারা কাকে ভোট দিবেন, এটা একটা প্রশ্ন। আবার আপনি দেখবেন যে আজকের খবর কিছুক্ষণ আগের, যে আওয়ামী লীগ জাতিসংঘকে চিঠি দিয়েছে যে এই সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের জন্য জাতিসংঘ অর্থায়ন না করে। এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা কিন্তু দেশের বাইরে, মানে দেশ থেকে পালিয়ে তারা দেশের বাইরে চলে গেছেন। এর মধ্যে অনেক আইনজীবী আছে, সাবেক আমলা আছে, তো বা বর্ষিয়ান রাজনীতিবিদরাও আছে, তারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন। তারা কিন্তু ইন্টারন্যাশনাল লবিং মেনটেন করছেন, যে এটা তাদের এক ধরনের রাজনৈতিক কৌশল, মানে তাদের যে ওয়েতে আগানোর দরকার তারা হয়তো তারা ওইটাই মনে করছেন। বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছেন যে এটা বাংলাদেশে এটা হচ্ছে ওইটা হচ্ছে, মানে এই ধরনের অনেক ইয়ে চলতেছে আর কি, কথাবার্তা চলতেছে। এখন সবকিছু মিলায় আসলে মানে গণতন্ত্র সংজ্ঞাত আপনার জনগণেরই ক্ষমতায়ন। এখন এটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা সময় বলে দেবে, আসলে নির্বাচনের সময় সঠিক একদম ডিরেক্ট কিছু বলা যাচ্ছে না। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাবিরের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ভোটের মাঠে এবার নতুন নিয়ম, নতুন রাজনীতি। কোটি টাকার প্রচারণা নয়, এবার মন জয় করতে হবে মাত্র 10 টাকায়। নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় বদলে যাচ্ছে প্রচারণার ধরন, কমছে খরচের লাগাম। তবে এই সীমিত বাজেটেই কতটা সম্ভব ভোটারদের মন জয়, সেই প্রশ্নই এখন আলোচনায়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশের রাজনীতিতে ভোট মানেই উৎসবের আমেজ। বড় বড় সমাবেশ, ব্যানার ফেস্টুনে ভরা শহর থেকে গ্রাম, প্রার্থীদের ব্যস্ত দৌড়ঝাঁপ আর ভোটারদের মন জয়ে নানা আয়োজন। সেই সঙ্গে ভোটের মাঠে টাকার খেলার পুরনো রীতি। নির্বাচনে কোটি টাকার বাজেটে প্রচারণা চালানো যেন এক অঘোষিত রীতি। গাড়ি বাইকে শোভাযাত্রা, টি শার্ট, পোস্টার, এমনকি খাবার বিতরণ, সব মিলিয়ে প্রচারণা যেন হয়ে উঠত এক উৎসব। কিন্তু এবার নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় বদলে গেছে সেই প্রেক্ষাপট। নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। অর্থাৎ খরচে লাগাম টানতে এবার বাধ্য হচ্ছেন প্রার্থীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলকে যুক্ত করে পরিমার্জন করা হয়েছে। অনুদান হিসেবে পাওয়া অর্থের তালিকা বিস্তারিত ও সুস্পষ্ট করে ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করা হয়েছে। ভোটের মাঠে তাই এখন নতুন সমীকরণ সীমিত বাজেটে মন জেতার লড়াই। প্রশ্ন এখন টাকার রাজনীতি থেকে বের হয়ে জিতবে কি 10 টাকার গণতন্ত্র? মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। তারা নির্বাচনমুখী হয়ে গেলে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করলেও পারবে না। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলো, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা, মানে সবার একটা, এটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি। নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। আর কোনো হুমকি মনে করেন কি? না, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 91টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে লড়বেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এর আগে গেল 2 নভেম্বর গণসংহতি আন্দোলনের 55 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল। অনুষ্ঠানে সাকি জানান, প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ 300 আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে। নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মার্সা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বুধবার সকাল 9টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে 4 নারী ও 1 জন শিশু রয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। গঙ্গা স্নান বা পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। বুধবার ভোর 6টায় জাগতিক সব পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে এই গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। স্নানের আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রে জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। এছাড়া মাথা ন্যাড়া সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানতকারী। এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠেন সনাতনীরা। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়ে বৃহস্পতিবার সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। রাস পূজায় অংশ নিতে পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি পর্যটকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। এই উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছে কঠোর নজরদারি। ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। ওরা ঘুরতেছে, ফিরতেছে, কেনাকাটা করতেছে,
প্রার্থী আছে, এই আর কি। গঙ্গা স্নান আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গঙ্গা স্নানগুলো যত আমরা যে সবে পাপ রাশি আছে, আমরা গঙ্গা মার আর কাছে প্রার্থনা করে যাতে মা আমাদেরকে এই সর্বপাপ থেকে মুক্তি দান করে, এই আশা নিয়েই আমরা এখানে আসছি। পুণ্যার্থীদের যাতে স্নানে এবং তাদের আনন্দ উৎসবে বা ধর্মীয় কাজে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে টুরিস্ট পুলিশ সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে দেশটিতে অনুষ্ঠিত প্রথম বড় 3টি নির্বাচনে ডেমোক্র্যাটরা বিপুল জয় পেয়েছেন। যদিও নির্বাচনগুলোর ব্যালটে ট্রাম্পের নাম ছিল না, কিন্তু এসব নির্বাচনে তাকে একজন অদৃশ্য প্রার্থী মনে করা হচ্ছিল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ট্রাম্পের জন্য এসব নির্বাচন ছিল এক ধরনের পরীক্ষা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় কোনো রাজনৈতিক পরীক্ষামূলক নির্বাচন এগুলো। আর যে ফলাফল এসেছে তা বলছে প্রথম বড় এই পরীক্ষায় ট্রাম্প হেরে গেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচন হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও ভার্জিনিয়ায় হয় গভর্নর নির্বাচন। এই 3 নির্বাচনে ডেমোক্র্যাটরা দারুণ জয় পেয়েছেন। আগামী বছরের নভেম্বরে পরবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল হিসেবে রিপাবলিকান পার্টি বড় রকমের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এই বিপর্যয় ঠেকাতে ট্রাম্পের নির্দেশে টেক্সাসের নির্বাচনী ম্যাপ ঢেলে সাজানো হয়েছে, যার ফলে রিপাবলিকান পার্টি কংগ্রেসে আরও 5টি আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে ভাবা হচ্ছে। এই সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে ব্লু স্টেট ক্যালিফোর্নিয়ার গভর্নর নুসামের নির্দেশে নির্বাচনী ম্যাপ বদলানোর উদ্যোগ নেওয়া হয়। এখন সেখানে ডেমোক্রেটিক পার্টির জন্য কংগ্রেসে 5টি আসনে বিজয়ের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্কবাসী। 34 বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইন প্রণেতা জোহরান মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র। এর আগে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আছি, একই সঙ্গে পুরনো রাজনীতিকে বিদায় জানানোরও দ্বার প্রান্তে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে মুখিয়ে আছি। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে বুধবার। বছরের 3টি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়। সুপারমুন ঘটে যখন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,57,000 কিলোমিটার দূরত্বে থাকবে, যা 2025 সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ। সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময়, যখন এটি পূর্ব আকাশে উঠবে। রাত যত এগোবে এবং চাঁদ আকাশের উচ্চতায় উঠবে, তখন এটি ছোট মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই পদ ছাড়তে যাচ্ছেন তিনি। বিসিবির সঙ্গে 2027 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ। তিনি ইতোমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। মঙ্গলবার ক্রিকবাজকে সালাউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গেল বছর 5 নভেম্বর বিসিবিতে যোগ দেন সালাউদ্দিন। ডেভিড হ্যাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময় ব্যাটারদের ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিজ্ঞ কোচ। এই অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি নতুন করে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
নভেম্বরের রাজনীতিতে নতুন সমীকরণ, চলছে প্রার্থিতা জোট আর সমঝোতার হিসেব নিকেশ। ভাঙছে ভোটের মাঠে টাকার খেলার পুরনো রীতি, ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত খরচ করতে পারবেন প্রার্থী। কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন নিহত, আহত আরো 2 জন, জানা যায়নি পরিচয়। নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প। এবং বোর্ডে পদত্যাগপত্র জমা, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।